ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে জ্বালানি সরবরাহের শঙ্কা বাড়ছে দেশে। অপরিশোধিত তেল ও এলএনজির অর্ধেকে আসে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে। দুই দেশের জ্বালানি বাণিজ্যের একমাত্র রুট হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হলে জ্বালানির ঘাটতিতে পড়বে বাংলাদেশ। এ অবস্থায় দ্রুত সরকারকে জ্বালানির বিকল্প উৎস খোঁজার তাগিদ সংশ্লিষ্টদের। দর্শক, এই প্রসঙ্গে আলোচনা করতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম ও বাংলাদেশ IBFB'র সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন রশিদ। জনাব হুমায়ুন, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি এ সময় বাণিজ্যে। আমরা শুরুতে একটু জানতে চাই যে অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, সেটি আসলে সবশেষ কবে অস্থিরতা থেকে মুক্ত হয়ে স্থির হবে সেটি অজানা সবার, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য যারা আমদানি নির্ভর দেশ আছে তাদের জন্য কি সংকেত মনে করছেন? প্রত্যেকটা দেশের থ্যাংক ইউ আপনার প্রত্যেকটা দেশের একটা বাফার বলে একটা জিনিস থাকে। বাফার স্টক দিয়ে চায়না যেমন এই ধরনের সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য রেডি আছে। তাদের অল্টারনেটিভ একটা সোর্সেস আছে, যেমন রাশিয়া থেকে তারা পাইপলাইন দিয়ে গ্যাস এবং তরল তেল ইম্পোর্ট করছে। ইন্ডিয়ারও একটা বাফার আছে, যদিও ভারত প্রায় 60% কিন্তু এই তেলের উপরে নির্ভর করে। আপনার বিশ্ব জ্বালানির 20% আপনার এই যে চ্যানেলটা আছে, হরমুজ পদ্ধতি যেটা আছে, এই চ্যানেল দিয়ে প্রতিদিন আপনার এই তেল সরবরাহ হয়। এবং ইরানের এই পাশ এবং ওমানের মাঝখানে যে ডিস্টেন্সটা আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই ডিস্টেন্সটা অপারেশনাল হচ্ছে 10 কিলোমিটারের মতন, যদিও আর একটু বড় চ্যানেলটা, কিন্তু অপারেশনাল হচ্ছে 10 কিলোমিটার মতন। এটা বন্ধ হয়ে যাওয়া মানে একটা হচ্ছে সারা বিশ্বে একটা জ্বালানি সরবরাহ এবং জ্বালানি নিরাপত্তাটা বিঘ্নিত হবে। ফলে বাংলাদেশও কিন্তু এর বাইরে না। বাংলাদেশ ধরেন আপনার এলএনজি ইম্পোর্ট করে কাতার থেকে, আপনার তেল ইম্পোর্ট করে এই মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো থেকে। এই যে 6-7টা দেশ আছে, এই 6-7টা দেশই হচ্ছে সাপ্লাই সোর্স। আপনার এরপরে আমি আপনাকে বলি আরো ছোট জ্বালানি, যেটা হচ্ছে এলপিজি। এলপিজির মোস্টলি আসে ওমান পোর্ট থেকে কিংবা দুবাই পোর্ট থেকে। এই চ্যানেলের হরমুজ পদ্ধতির ভিতর দিয়েই তাদেরকে যেতে হলে এখানে যদি অনিরাপত্তা হয় তাহলে কস্ট অটোমেটিক্যালি বেড়ে যাবে, অনিশ্চয়তা অটোমেটিক্যালি বেড়ে যাবে। সেই প্রভাবটা আসলে কিভাবে পড়বে আমাদের অর্থনীতিতে, সার্বিক শিল্প বাণিজ্যে? এটা ভোক্তা পর্যায়ে, এটা যদি অতি দ্রুত এটা নিষ্পত্তি না হয় তাহলে ভোক্তা পর্যায়ে একটা বড় রকম এফেক্ট আসবে। দ্বিতীয়ত ম্যানুফ্যাকচারিং এর কস্ট অনেক বেড়ে যাবে। তৃতীয়ত আমাদের যে বর্তমান তেল, জ্বালানি, বিদ্যুৎ এগুলোর উপরে ইন্টারাপশন আসবে। আসাতে আমাদের কাছে মনে হয় যে আমাদের যে রপ্তানি বাণিজ্য আছে এটার উপরেও কিন্তু একটা বড় চাপ আসবে। দ্বিতীয়ত কর্মসংস্থান, যারা প্রতিনিয়ত মিডল ইস্টে কাজের জন্য যাচ্ছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদেরও উপরে একটা অনিশ্চয়তা চলে আসবে। আপনার একটা চেইন এফেক্ট পড়বে। ইভেন এয়ার ট্রান্সপোর্টেশন যে জিনিসটা আমরা বলি, যে আপনি এখান থেকে ধরেন ইউরোপে যাবেন, ইটালিতে যাবেন, এখন আপনার অনেকটা রাস্তা ঘুরে আসতে হবে। তারপর আছে বিদেশে এই জিনিসটা খুব বেশি, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কস্ট। ইন্স্যুরেন্স কস্টটা হচ্ছে সবচেয়ে বেশি। এই যে জাহাজ চলাচল করবে, জাহাজের ভাড়া বৃদ্ধি পাবে এবং জাহাজের নাবিক যারা, তাদের যে লাইফের ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সের কস্টটাও বাড়বে। এখন ইরানের উপর দিয়ে কোনো ট্রেন চলবে না, ফলে একটা অনেকখানি ঘুরে যেতে হবে, ফলে পরিবহন খরচ বাড়বে, এটা ডোমেস্টিক পরিবহন খরচ বাড়বে, আপনার এইখানে কন্টেনারের খরচ বাড়বে। ফলে আমদানি এবং রপ্তানি দুটার উপরই একটা ঝুঁকিপূর্ণ অবস্থার আমি ধারণা করি যে এটা একটা ঝুঁকিপূর্ণ আমরা ইয়াতে আছি। যত দ্রুত এটা সমাধান করা যায় বাংলাদেশের মতো চ্যালেঞ্জিং দেশগুলোর জন্য তত মঙ্গল। যেটি বলছেন যে মাল্টি মুখী এখানে সমস্যা তৈরি হবে, সেক্ষেত্রে যদি বলি যে আমাদের শিল্প বাণিজ্যে, শিল্প খাতে তো মোটামুটি একটা জ্বালানির সংকট আছেই।
পাওয়ার সংকট আছে। সেই সংকটটা এখন যেহেতু সরকার বিভিন্ন জায়গা থেকে কাতারসহ বিভিন্ন জায়গা থেকে কথা বলছেন, আলোচনা করছেন ইন্টারিম গভর্নমেন্ট, সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে এই সংঘাত পরিস্থিতি কতটা আসলে স্মুথ হবে কি মনে করছেন, কিংবা অন্য কোনো উপায় আছে কিনা, ভিন্ন বিকল্প কোনো সোর্স? এটা কিন্তু জ্বালানি নিশ্চয়তা, আমরা যেটা এনার্জি সিকিউরিটিস বলি, সেই জিনিসটা কিন্তু লং টার্ম প্ল্যানে আসতে হয় সবসময়। এটা শর্টকাট কোনো রাস্তা নেই। এক, এর জন্য কিন্তু আগামী 5 বছর, 10 বছর কিংবা 20 বছরে কি দাঁড়াবে, কি ধরনের জ্বালানির প্রয়োজন আছে, সেটা কিন্তু অনেক আগে থেকে প্ল্যান করতে হয়, যেটা আমাদের মিসিং লাইনে আছে। আমরা যদি আমরা জানি যে ইউক্রেন এবং রাশিয়ার ওয়ারের সময় আপনি জানেন যে আপনার তেলের দাম কিরকম বাড়া বেড়েছিল, গ্যাসের দাম কিরকম দাঁড়া বাড়া, সব জ্বালানির দামই বেড়েছে। আমরা এখন এক্সপেরিয়েন্স করছি ইরানের যুদ্ধ এবং ইসরায়েলের যুদ্ধ। আগামীতে আমরা জানি না আরেকটা যুদ্ধ কি আসবে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ধরনের চ্যালেঞ্জ আসবেই, তাহলে আমাদেরকে ওই হিসাবে আমাদের একটা মাস্টার প্ল্যান করে এনার্জি সিকিউরিটি, এনার্জি বাফার তৈরি করতে হবে। সেটা ন্যাচারাল গ্যাস যদি লোকালি ডোমেস্টিক আমরা পাই, তাহলে একটা আমাদের এক্সপ্লোরেশনে যেতে হবে, কয়লা উৎপাদনে যেতে হবে, কয়লার উত্তোলন করতে হবে, আপনার ইন্টার রিজিওনাল কানেক্টিভিটি এবং এনার্জি সিকিউরিটিসটাকে অ্যাড্রেস করতে হবে। মিয়ানমার কাছে গ্যাস আছে, যদি আমাদের সাথে সম্পর্ক ভালো হয় আমরা মিয়ানমার থেকে ন্যাচারাল গ্যাস আনতে পারবো, ত্রিপুরা থেকে গ্যাস নিয়ে আসতে পারবো। আমরা এই জাতীয় রিজিওনাল যত বেশি রিলেশন বেটার করব, তত আমাদের এনার্জি সিকিউরিটিস অ্যাড্রেসড হবে। এই এনার্জি সিকিউরিটিসটা অ্যাড্রেস করা দরকার, কারণ এটার সাথে কিন্তু দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ, এর তিনটাই নির্ভরশীল। আপনি দেখেন যদি এনার্জি সিকিউরিটি না থাকে, সরবরাহ যদি বিঘ্নিত হয়, তাহলে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে যাবে, এক্সপোর্ট বিঘ্নিত হবে এবং কর্মসংস্থান, সবচেয়ে বড় যে জায়গাটা, যে কর্মসংস্থান বিঘ্নিত হবে। তাহলে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানতে পেরেছি, তথ্য যেটি বলছে সেটা হচ্ছে যে জ্বালানি আর কর্মসংস্থানের পাশাপাশি খাদ্য আমদানির ক্ষেত্রে বড় একটি রুট এই হরমুজ প্রণালী। সেক্ষেত্রে ফুড সেক্টর আমাদের তো আমদানি করতেই হয়, সেক্ষেত্রে কতটুকু এটা প্রভাব পড়বে কি মনে করছেন? আমরা এই দেশগুলা, এই হরমুজ প্রণালীর পাশের দেশগুলো কেউ খাদ্য উৎপাদনের ভিতরে খুব একটা সহায়ক না, কিন্তু এই এই জায়গাটা একটা হাব। এটা একটা হাব যেখানে ধরেন আপনার পোর্ট অফ ওমান আছে, দুবাই পোর্ট আছে, এবং এই পোর্টগুলো ব্যবহার করা হয় স্টোরেজ ফ্যাসিলিটিস বা রাইট। ট্রান্সশিপমেন্টের জন্য। ফলে এই জায়গাটা কিন্তু আমাদের খাদ্যে যে নিরবিচ্ছিন্ন সরবরাহ, এই নিরবিচ্ছিন্ন সরবরাহটা বিঘ্নিত হবে। এর জন্য আমাদেরকে অল্টারনেটিভ রুট, অল্টারনেটিভ এরিয়া খুঁজতে হবে, খোঁজার দরকার। এবং আপনার এটা কিন্তু অশান্ত হিসেবে আজকে না, আজ থেকে 20 বছর আগে থেকে এই এরিয়াটা অশান্ত অবস্থায় আছে, এবং ভবিষ্যতেও যে হবে না আমরা কিভাবে করব। ফলে আমাদের অল্টারনেটিভ রুট কিন্তু আজ থেকে 20 বছর আগে থেকেই খোঁজা উচিত ছিল। সেক্ষেত্রে আমরা কতটুকু আসলে অর্জন করতে পেরেছি, কিংবা সেই রুট কিংবা মাস্টার প্ল্যান করতে পেরেছি স্টেপ বাই স্টেপ? আপনারা যারা আছেন এই স্টেক হোল্ডার হিসেবে, তারা কি মনে করেন? আমার কাছে মনে হয় আমরা যতটুকু অ্যাড্রেস করেছি তার চেয়ে অনেক বেশি হওয়া উচিত ছিল, আরো বেশি করতে পারতো, আরো বেশি অল্টারনেটিভ সোর্স করতে পারতো। তবে খাদ্যদ্রব্য আমাদের এখন যেটা খুঁজতে হবে, সেটা আমরা ইস্ট থেকে কিভাবে আনতে পারি, ওয়েস্ট থেকে অ্যাভয়েড করতে আমরা কিভাবে পারি। ইস্ট থেকে যদি নিয়ে আসতে পারি, তাহলে আমাদেরকে ওয়েস্টের দিক থেকে আনাটা এখন অনেক বেশি খরচ পড়বে। আপনার সুয়েজ ক্যানেল বলেন, আপনি এদিকে এই এই মেডিটেরিয়ান সি বেল্টটা, পুরো জায়গাটাই একটা অস্থিরতায় আছে। ফলে আমাদের খাদ্য সরবরাহ বিশেষ করে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, তাহলে আমাদেরকে এই এই পূর্ব দিক থেকে আমরা যদি সরবরাহটা নিশ্চয়তা করতে পারি, তাহলে আমাদের কাছে মনে হয় যে রিস্ক ম্যানেজমেন্টটা কিছুটা হলেও করা যাবে। কিন্তু সবচেয়ে বড় আগে আমাদেরকে খাদ্যদ্রব্য এবং খাদ্য রিলেটেড অন্যান্য প্রোডাক্ট গুলার একটা বাফার তৈরি করে রাখতে হবে সব সময়। বাংলাদেশের মতো দেশে একটা নিশ্চয়তা এবং স্টোরেজ ফ্যাসিলিটিস যদি আমরা ডেভেলপ করতে পারি যে কোনো জিনিসের, যে আপৎকালীন
আপনি সোজা মোটা দাগে আমি যদি বলি, আপনি দেখেন যে আমাদের আমাদের সংসারে আমরা আমরা, আলোচনার শেষের দিকে একটু হ্যাঁ, আমরা যদি আমাদের সংসারেও যদি আপৎকালীন কিছু খাদ্যদ্রব্য রাখি, আপৎকালীন বলে, দেশ কেন পারবে না? দেশ যাতে আপৎকালীন এই ধরনের সমস্যা সমাধানের জন্য আগের থেকেই কিছুটা মেন্টাল প্রিপারেশন থাকে, এবং ভবিষ্যতেও এই ধরনের প্রবলেম বড় হবে, আরো বৃহৎ আকারে আসতে পারে। ফলে আমাদেরকে এখনই এটা প্ল্যান করা দরকার। জনাব যাতে রশিদ, আমরা আলোচনা শেষ ভবিষ্যতে- পর্যায়ে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আলোচনা করছিলাম হরমুজ প্রণালীর মাধ্যমে যে ব্যবসা বাণিজ্যের রুট এবং সেটি ইসরায়েল এবং ইরান যুদ্ধের প্রভাব, সব মিলে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন আইভিএফবির সাবেক সভাপতি জনাব হুমায়ুন রশিদ।